ঘুমন্ত অভিমন্যুর মুখে চুমু খেয়ে বিছানা থেকে উঠে যাচ্ছিলাম, হঠাৎ সে আমার হাত ধরে ফেলল, বলল, বুদি, থাকো, আমাকে একা রেখে যেজো না। গোয়ার একটি নির্জন বিচের কাছে, পালমের গাছের ছায়ায় একটি বাংলো আমরা। সমুদ্রের গর্জন আসছে দূর থেকে, বাতাসে লবণের গন্ধ। কোনোদিন ভাবিনি আমার দেওরের সাথে এভাবে একা থাকতে হবে। আমার নাম প্রীতি। বিয়ে হয়েছে ডায়মন্ড হারবারের ধনী ব্যবসায়ী অনির্বাণের সাথে। বিয়ের ৩ বছর পরেও আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছিলেন চিন্তা দূর করতে, মন ভালো রাখতে। তাই অনির্বাণ একটি ট্যুরের ব্যবস্থা করল গোয়ায়। যাওয়ার দিন হঠাৎ অনির্বাণের ফোন এলো, প্রীতি, আমি এখনই মুম্বাই যাচ্ছি, একটা জরুরি মিটিং আছে। তুমি যাও, অভিমন্যু তোমার সাথে যাচ্ছে। অভিমন্যু হল অনির্বাণের ছোট ভাই, যে বেঙ্গালুরুতে একটি স্টার্টআপে কাজ করে। সে ছুটিতে কলকাতায় এসেছিল। প্রথমে যেতে চাইনি, কিন্তু অনির্বাণের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। আমরা গোয়া পৌঁছেছিলাম দুপুরে। একটি বাংলো ভাড়া নিয়েছিলাম আগে থেকেই, সমুদ্র সৈকতের খুব কাছে। বাংলোটি ছিল সুন্দর, একতলা, 2টি বেডরুম, একটি বড় লিভিং রুম এবং একটি ছোট্ট বাগান। বাংলোর পেছনে একটি প্রাইভেট সাঁতার কাটার পুকুরও ছিল। প্রথম দিন আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। অভিমন্যু বলল, বুদি, আজ মন খুলে আনন্দ করো। ভাবি হিসেবে তোমার সমস্ত দায়িত্ব। আজকের দিনের জন্য ছুটি। আমরা সাঁতার কেটেছিলাম, সেলফি তুলেছিলাম, আর সন্ধ্যায় একটি সিফুড রেস্তোরাঁ ডিনার করেছিলাম। অভিমন্যু বেশ কয়েক গ্লাস বিয়ার খেয়েছিল। রাতে বাংলোতে ফিরে অভিমন্যু বলল, বুদি, আমার মাথা ঘুরছে, আমি একটু শুয়ে থাকি। সে তার বেডরুমে চলে গেল। আমি কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর অভিমন্যুর ঘরে উকি দিলাম দেখতে সে কেমন আছে। দেখি সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি অভিমন্যুর কপালে হাত রেখে দেখলাম জ্বর জ্বর ভাব। হয়তো অতিরিক্ত রোদে থাকার কারণে। তার মুখে একটা ছেলেমানুষী ভাব, যেন সে খুব নিরীহ। আমি আস্তে করে তার কপালে একটা চুমু দিলাম, যেমন করে একটি বোন তার ভাইকে স্নেহ করে। আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ অভিমন্যু আমার হাত চেপে ধরল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু আমার হাত ধরেছিল শক্ত করে। আমি ভয় পেয়ে গেলাম। অভিমন্যু ঘুমের ঘোরে বলে উঠল, বুদি, সাবধানে থাকবে, তারা আসছে। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। সে আবার গভীর ঘুমে চলে গেল, আমার হাত ছেড়ে দিল। আমি ভাবলাম ও নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিল। আমি আমার ঘরে ফিরে এলাম। কিন্তু ঘুম আসছিল না। অভিমন্যুর কথাগুলো মনে পড়তে লাগল। তারা আসছে, কারা আসছে, কেন আসছে? অভিমন্যু কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছিল? সমুদ্রের গর্জন ক্রমশ বাড়ছিল। আকাশে মেঘের গর্জন। ঝড় আসছে বোধহয়। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। মেঘে ঢাকা আকাশ, পূর্ণিমার চাঁদ মাঝে মাঝে দেখা যাচ্ছে। দূরে সমুদ্রের কালো জল সাদা ফেনায় ঢাকা। আমি জানালা বন্ধ করে দিলাম। হঠাৎ একটা শব্দ হল। আমি সজাগ হয়ে উঠলাম। বাংলোর পেছনের দরজা খোলার শব্দ। আমি সাবধানে বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম। আস্তে করে দরজা খুলে বাইরে উকি দিলাম। কেউ নেই। হয়তো বাতাসের শব্দ শুনেছি। আমি রান্নাঘরে গেলাম এক গ্লাস জল খেতে। জল খাচ্ছি, হঠাৎ চোখ পড়ল জানালার দিকে। জানালার ওপারে অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে আছে। আমার গ্লাস হাত থেকে পড়ে গেল, চূর্ণবিচূর্ণ হয়ে গেল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, হঠাৎ জানালার বাইরের লোকটি আঙুল দিয়ে ঠোঁটে ইশারা করল, চুপ থাকতে। আমি কাঁপতে কাঁপতে পেছনে হাঁটছিলাম। লোকটি জানালা দিয়ে ভেতরে ঢুকতে শুরু করল। আমি এবার চিৎকার করব ভাবছি, তখনই লোকটি বলল, প্রীতি, চিৎকার করো না। চমকে উঠলাম। এ তো অনির্বাণের গলা। আমার স্বামী। অনির্বাণ, তুমি এভাবে এলে কেন? দরজা দিয়ে আসতে পারতে। আমি অবাক হয়ে বললাম। অনির্বাণ জানালা দিয়ে পুরোপুরি ভেতরে এলো। তার মুখে চিন্তার ছাপ। প্রীতি, আমাদের বিপদ। অভিমন্যু কোথায়? ঘুমাচ্ছে। কি হয়েছে? কি বিপদ? তাকে জাগাও। আমরা এখনই এখান থেকে যেতে হবে। আমি অভিমন্যুকে ডাকতে গেলাম। সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাকে নাড়া দিয়ে ডাকলাম, অভিমন্যু, ওঠো। দাদা এসেছে। অভিমন্যু ধরমট করে উঠে বসল। দাদা? কোথায়? রান্নাঘরে। আমরা রান্নাঘরে গেলাম। অনির্বাণ ফোনে কথা বলছিল, আমাদের দেখে ফোন রেখে দিল। অভিমন্যু, তোমার মোবাইল কোথায়? আমার ঘরে। সেটা এখানে নিয়ে এসো। আমরা এখনই রওনা দিচ্ছি। কোথায় যাব?
এমন রাতে আমি জিজ্ঞেস করলাম। ঠিক এই মুহূর্তে বলতে পারব না। প্রীতি, তোমার একটা ব্যাগে কিছু জামাকাপড় নাও। শীঘ্রই। আমি এবং অভিমন্যু দ্রুত প্রস্তুত হলাম। আমি একটা ছোট ব্যাগে কিছু জামাকাপড় নিলাম। অভিমন্যু তার ল্যাপটপ আর ফোন নিয়ে এলো। অনির্বাণ জানালা দিয়ে বাইরে উকি দিচ্ছিল। অনির্বাণ, কি হয়েছে? বলবে তো, আমি জিজ্ঞেস করলাম। অনির্বাণ আমার হাত ধরল। প্রীতি, আমি তোমাকে একটা গল্প বলিনি? আমার ব্যবসার লোকজন সবাই জানে না গিয়ে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। কি গল্প? আমি শুধু রিয়েল এস্টেট ব্যবসা করি না, আমি গোয়েন্দা বিভাগের সাথে কাজ করি। কি? আমি এবং অভিমন্যু একসাথে বলে উঠলাম। হ্যাঁ, আমি গত 5 বছর ধরে একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের খোঁজ করছি। এখন আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু তারা জেনে গেছে আমি কে। আমার জীবন বিপন্ন। আমার মাথা ঘুরছিল। আমার স্বামী একজন গোয়েন্দা? সে কখনো আমাকে বলেনি। তাহলে তুমি সত্যিই মুম্বাই যাওনি? না, আমি গোয়াই ছিলাম। তোমাদের নজরে রাখছিলাম। আমি জানতাম তারা আমার পরিবারকে টার্গেট করবে। কিন্তু কেন আমাদের গোয়ায় পাঠালে? এখানে আমার টিম আছে, তোমাদের সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা এখানেও এসে গেছে। অনির্বাণ জানালা দিয়ে আবার বাইরে তাকাল। চলো, এখন যেতে হবে। কোথায় যাব? অভিমন্যু জিজ্ঞেস করল। আমার এক বন্ধুর বাড়ি। সেখানে সুরক্ষিত থাকবে। আমরা বাংলোর পেছনের দরজা দিয়ে বের হলাম। বাইরে অন্ধকার, শুধু চাঁদের আলো। অনির্বাণ আমাদের একটি গাড়ির দিকে নিয়ে গেল, যেটি বাংলোর পেছনে পার্ক করা ছিল। আমরা গাড়িতে উঠলাম। অনির্বাণ ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট করতেই আমরা দেখলাম সামনে একটি গাড়ি এসে আমাদের পথ আটকে দিল। অনির্বাণ গাড়ি থামাল। শিট! তারা এসে গেছে, সে বিটবিট করল। দুটি লোক সেই গাড়ি থেকে নেমে আমাদের দিকে আসছিল। অনির্বাণ রিভার্স গিয়ার লাগাল, পেছনে গাড়ি নিতে শুরু করল। কিন্তু দেখলাম পেছনেও একটি গাড়ি এসে আমাদের ব্লক করেছে। আমরা ট্র্যাপ হয়ে গেছি। অনির্বাণ একটি বন্দুক বের করল ড্যাশবোর্ড থেকে। আমি এবং অভিমন্যু ভয়ে কাঠ হয়ে গেলাম। অনির্বাণ বলল, যখন বলবো রান, তোমরা দুজন গাড়ি থেকে নেমে পালং গাছের দিকে দৌড়াবে। সেখানে আমার লোকেরা অপেক্ষা করছে। আমরা মাথা নাড়লাম। দুজন লোক এবার আমাদের গাড়ির দরজার কাছে এসে গেছে। একজন অনির্বাণের দিকে বন্দুক তাক করেছে। অন্যজন আমার দরজার দিকে আসছে। অনির্বাণ হঠাৎ বলল, নাও, রান। অনির্বাণ তার দরজা খুলে গুলি চালাল। আমি আর অভিমন্যু আমাদের দরজা খুলে দৌড়ে পালালাম পালং গাছের দিকে। পেছনে গুলির শব্দ শুনতে পেলাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু আমার হাত ধরে টানছিল, বুদি, দৌড়াও। আমরা পালং গাছের দিকে দৌড়াচ্ছিলাম। পেছন থেকে আরও গুলির শব্দ। আমি ফিরে তাকালাম। অনির্বাণ আমাদের পেছনে দৌড়াচ্ছিল। সেও গুলি চালাচ্ছিল। দুজন লোক আমাদের তাড়া করছিল। পালং গাছের কাছে পৌঁছে আমরা দেখলাম দুজন লোক উঠে এলো ঝোপ থেকে। অনির্বাণের লোক। তারা গুলি চালালো আমাদের পেছনে আসা লোকদের দিকে। এদিকে, একজন বলল আমাদের। আমরা তাদের পেছনে দৌড়ালাম। তারা আমাদের একটি ছোট বোটের দিকে নিয়ে গেল, যেটি সমুদ্র সৈকতে ছিল। আমরা বোটে উঠলাম। অনির্বাণও উঠল। সবাই ঠিক আছে? অনির্বাণ জিজ্ঞেস করল হাঁপাতে হাঁপাতে। আমরা মাথা নাড়লাম। আমার সারা শরীর কাঁপছিল। অভিমন্যু আমাকে জড়িয়ে ধরল। বুদি, ভয় পেজো না। আমরা তোমার সাথে আছি। বোট স্টার্ট হল। আমরা সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। পেছনে ফায়ারিং চলছিল। ওরা কারা? আমি জিজ্ঞেস করলাম অনির্বাণকে। ড্রাগন ট্রায়াড, একটি চাইনিজ মাফিয়া গ্রুপ। ওরা পূর্ব এশিয়া থেকে মেয়েদের পাচার করে ভারতে এবং মধ্যপ্রাচ্যে নিয়ে যায়। আর তুমি ওদের ধরার চেষ্টা করছিলে? হ্যাঁ, আমি গোয়েন্দা বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য। আমরা গত 5 বছর ধরে ওদের ট্র্যাক করছি। তুমি আমাকে কখনো বলনি। আমি অভিযোগের সুরে বললাম। তোমাকে বিপদে ফেলতে চাইনি, প্রীতি। ওরা খুব বিপজ্জনক। অভিমন্যু অনির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি জানতে আমি স্টার্টআপে কাজ করি না? অনির্বাণ হাসল। হ্যাঁ, জানতাম। তুমিও আমাদের সাথে কাজ করো।
আমি অবাক হয়ে অভিমন্যুর দিকে তাকালাম। সেও গোয়েন্দা? আমি সাইবার সিকিউরিটি বিভাগে কাজ করি, অভিমন্যু বলল। আমি ওদের অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করি গিয়ে। আমি ছিলাম একমাত্র ব্যক্তি যে কিছুই জানত না। আমি নিজেকে বোকা মনে করলাম। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। পানাজি। সেখানে আমাদের একটি সেফ হাউস আছে, অনির্বাণ বলল। বোট সমুদ্রের মাঝে চলছিল। চারদিকে অন্ধকার। শুধু চাঁদের আলো। আমি অনির্বাণের হাত ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। সে আমার হাতে চাপ দিল। দুঃখিত তোমাকে এই বিপদে ফেলার জন্য গু। আমি তোমার স্ত্রী। তোমার বিপদ আমারও বিপদ গু। অনির্বাণ আমার দিকে তাকিয়ে হাসল। তারপর হঠাৎ তার মুখের হাসি মিলিয়ে গেল। সে পেছনে তাকাল। ওহ নো! ওরা আসছে। আমরা সবাই ফিরে তাকালাম। একটি স্পিড বোট আমাদের পেছনে আসছিল। ফাস্টার! অনির্বাণ চিৎকার করে বলল আমাদের বোটের ড্রাইভারকে। আমাদের বোটের গতি বাড়ল। কিন্তু পেছনের স্পিড বোট আরও দ্রুত এগিয়ে আসছিল। ওরা আমাদের ধরে ফেলবে, অভিমন্যু বলল। অনির্বাণের সাথে যে দুজন লোক ছিল তারা বন্দুক বের করল। অনির্বাণও তার বন্দুক বের করল। প্রীতি, তুমি আর অভিমন্যু বোটের নিচে লুকাও। আমরা বোটের নিচে লুকিয়ে পড়লাম। গুলির শব্দ শুরু হল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। অভিমন্যু আমাকে জড়িয়ে ধরেছিল। গুলির শব্দ আরও জোরে হতে লাগল। হঠাৎ আমাদের বোট জোরে একটা ধাক্কা খেল। আমি চিৎকার করে উঠলাম। আমাদের বোট টলমল করছিল। আরেকটা ধাক্কা। স্পিড বোট আমাদের বোটে ধাক্কা দিচ্ছিল। জাম্প! বোট থেকে লাফিয়ে পড়ো, অনির্বাণ চিৎকার করে বলল। আমরা বোট থেকে লাফিয়ে পড়লাম সমুদ্রের জলে। ঠান্ডা জলে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি সাঁতার কাটার চেষ্টা করছিলাম। অনির্বাণ আমার কাছে এসে আমাকে ধরে রাখল। আমার সাথে থাকো। আমরা জলের নিচে ডুবে গেলাম। উপরে গুলির শব্দ চলছিল। আমরা কিছুক্ষণ জলের নিচে থাকলাম, তারপর উপরে উঠলাম শ্বাস নিতে। আমাদের বোট জ্বলছিল। স্পিডবোট এখনও ছিল, লোকজন গুলি চালাচ্ছিল আমাদের বোটের দিকে। ওরা আমাদের দেখেনি, অনির্বাণ বলল। চলো সাঁতরে পালাই। আমরা সাঁতার কাটতে শুরু করলাম। অভিমন্যু আমাদের পাশেই ছিল। সমুদ্রের জল ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল। আমরা কোথায় যাচ্ছি জানতাম না, শুধু সাঁতরে যাচ্ছিলাম স্পিডবোট থেকে দূরে। কিছুক্ষণ পর আমরা দেখলাম সামনে একটি ছোট দ্বীপ। ওখানে যাই, অনির্বাণ বলল। আমরা সাঁতরে দ্বীপে পৌঁছলাম। উঠে এসে বালির উপর শুয়ে পড়লাম, হাঁপাতে হাঁপাতে। আমার সারা শরীর ক্লান্ত। অনির্বাণ উঠে বসল, চারদিকে তাকাতে লাগল। এটা বেটাগোল আইল্যান্ড, সে বলল। গোয়ার একটি অজানা দ্বীপ। পর্যটকরা এখানে আসে না গি। এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সাথী রাজীবের সাথে যোগাযোগ করতে হবে। সে পানাজিতে আমাদের জন্য অপেক্ষা করছে। অনির্বাণ তার পকেট হাত ডাল। শিট! আমার ফোন নেই। আমার ফোনও সব ভিজে গেছে, অভিমন্যু বলল। আমরা ভিজেছিলাম পুরোপুরি। শীতে কাঁপছিলাম। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরল গরম করতে। চলো দ্বীপের ভেতরে যাই, সে বলল। সকাল পর্যন্ত এখানে থাকতে হবে। তারপর আবার সাঁতরে যাওয়া যাবে। আমরা উঠে দ্বীপের ভেতরে হাঁটতে শুরু করলাম। দ্বীপটি ছোট, কিন্তু ঘন জঙ্গলে ঢাকা। আমরা একটা গাছের নিচে বসে পড়লাম। কাঁপুনি বন্ধ হচ্ছিল না। অনির্বাণ আর অভিমন্যু দুজনেই আমাকে মাঝখানে রেখে বসেছিল, যাতে আমি গরম থাকি। অনির্বাণ, তুমি আমাকে কখনো বলনি তুমি একজন গোয়েন্দা, আমি বললাম। তোমাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম গ। কিন্তু এখন আমি সুরক্ষিত নেই গ। দুঃখিত, প্রীতি। আমি কখনো চাইনি যে তুমি এমন বিপদে পড়ো। আমরা চুপ করে বসে রইলাম। অনেকক্ষণ পর অনির্বাণ বলল, আমরা ওদের ট্র্যাক করছিলাম মাসের পর মাস। ওরা পূর্ব এশিয়া থেকে মেয়েদের ক্যারিবিয়ানে পাচার করে। ওদের রিং লিডার হচ্ছে লি জিয়ানবাও, একজন চীনা মাফিয়া। আমরা তাকে ধরতে চাই। সে গোয়ায় আসছে কাল। আমরা প্ল্যান করেছিলাম তাকে ধরার। কিন্তু ওরা তোমাকে আগেই ধরে ফেলেছে, অভিমন্যু বলল। হ্যাঁ। আমাদের দলে কেউ একজন ট্রেইটর আছে। ওদের সব খবর দিয়েছে গু। আমরা আবার চুপ হয়ে গেলাম। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। ক্লান্তি আর তন্দ্রায় আমি ঘুমিয়ে পড়লাম।
জেগে উঠলাম সূর্যের আলো চোখে লাগায়। সকাল হয়ে গেছে। আমি অনির্বাণের বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। অভিমন্যু আমাদের পাশেই শুয়েছিল। ঘুম ভাঙল, অনির্বাণ জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। এখন কি করব? অভিমন্যুকে জাগাই। আমাদের পানাজি যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা অভিমন্যুকে জাগালাম। আমাদের জামাকাপড় এখনো পুরোপুরি শুকায়নি। প্রথমে কিছু খেতে হবে, অনির্বাণ বলল। দেখি এই দ্বীপে কোনো ফলটল পাওয়া যায় কিনা। অনির্বাণ উঠে গেল কিছু ফল খুঁজতে। আমি অভিমন্যুর পাশে বসে রইলাম। বুদি, তুমি ঠিক আছো? অভিমন্যু জিজ্ঞেস করল। হ্যাঁ, ঠিক আছি। তুমি বলনি কেন যে তুমি গোয়েন্দা? দাদা বলতে বারণ করেছিল। আমি মাত্র 1 বছর আগে জয়েন করেছি। অনির্বাণ কিছু নারকেল আর কলা নিয়ে ফিরে এলো। আমরা খেলাম, তারপর সাগরের দিকে রওনা দিলাম। আমরা এখান থেকে কেকে দ্বীপে যাব। সেখানে বোট পাওয়া যাবে, অনির্বাণ বলল। আমরা সাঁতরে রওনা দিলাম। এবার সাঁতরানো কিছুটা সহজ লাগছিল। সমুদ্র শান্ত ছিল। আমরা প্রায় আধা ঘন্টা সাঁতরে কেকে দ্বীপে পৌঁছলাম। সেখানে পৌঁছে আমরা দেখলাম কয়েকটি বোট ভাঙা অবস্থায় পড়ে আছে। ওগুলো ব্যবহার করা যাবে কি? আমি জিজ্ঞেস করলাম। অনির্বাণ বোটগুলো পরীক্ষা করল। এটা ব্যবহার করা যাবে, সে বলল একটি ছোট বোট দেখিয়ে। কিন্তু এর ইঞ্জিন নেই। দাঁড় দিয়ে চালাতে হবে। আমরা বোটটি সমুদ্রে নামালাম। অনির্বাণ আর অভিমন্যু দাঁড় দিয়ে বোট চালাতে লাগল। আমি বসে রইলাম। আমাদের পানাজি পৌঁছতে কতক্ষণ লাগবে? আমি জিজ্ঞেস করলাম। প্রায় 2 ঘন্টা। আমরা আগে বাস্কট বিচে যাব। সেখান থেকে পানাজি। অনির্বাণ বলল। আমরা বাস্কট বিচের দিকে এগিয়ে চললাম। সূর্য মাথার উপরে উঠে আসছিল। গরম লাগছিল। দূরে আমরা দেখলাম একটি বড় যাচ্চট আসছে আমাদের দিকে। অনির্বাণ সতর্ক হয়ে উঠল। দেখি ওটা কার? যাচ্চট আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। আমরা বসে অপেক্ষা করলাম। যাচ্চট আমাদের কাছে এসে থামল। একজন ভারতীয় পুরুষ উকি দিল যাচ্চট থেকে। অনির্বাণ। রাজীব, অনির্বাণ বলল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাজীব অনির্বাণের সাথী। আমরা যাচ্চটে উঠলাম। আমরা তোমাদের খুঁজে পাইনি, রাজীব বলল। তোমার ফোনে কল করছিলাম। আমরা সমুদ্রে লাফিয়ে পড়েছিলাম। ফোন সব নষ্ট হয়ে গেছে। অনির্বাণ পরিচয় করিয়ে দিল। এ আমার স্ত্রী প্রীতি, আর আমার ভাই অভিমন্যু। আমরা যাচ্চটের ভেতরে গেলাম। রাজীব আমাদের শুকনো কাপড় আর খাবার দিল। আমি ক্লান্ত ছিলাম, তাই একটি কেবিনে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। অনির্বাণ এসে আমাকে জাগাল। প্রীতি, আমরা পানাজিতে পৌঁছে গেছি। আমি উঠে তাকালাম জানালা দিয়ে। আমরা পানাজি পোর্টে এসে পৌঁছেছি। আমরা যাচ্চট থেকে নেমে একটি গাড়িতে উঠলাম। রাজীব ড্রাইভ করছিল। আমরা পানাজি শহরের দিকে রওনা দিলাম। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সেফ হাউসে, অনির্বাণ বলল। তুমি বিশ্রাম নেবে সেখানে গিয়ে? আমরা পানাজি শহর ছাড়িয়ে একটি পাহাড়ি এলাকায় এলাম। সেখানে একটি বড় বাড়ি। রাজীব গাড়ি থামাল। আমরা বাড়িতে প্রবেশ করলাম। ভেতরে আমি দেখলাম আরও কয়েকজন লোক। অনির্বাণ পরিচয় করিয়ে দিল, এরা আমার টিম। আমাকে একটি ঘরে নিয়ে যাওয়া হল। একটি বিছানা, পোশাক এবং খাবার ছিল সেখানে। আমি গোসল করলাম, পোশাক পরলাম এবং খাবার খেলাম। তারপর শুয়ে পড়লাম বিছানা। আমি ক্লান্ত ছিলাম। কয়েক ঘন্টা পর অনির্বাণ ঘরে এলো। কেমন আছো? ভালো, আমি বললাম। কি হচ্ছে? আমরা লি জিয়ানবাওকে ধরার প্ল্যান করছি। আমাদের ইনফরমেশন অনুযায়ী সে আজ রাতে মাম্বা নাইট ক্লাবে আসবে। ওখানে গিয়ে তাকে ধরবে? হ্যাঁ। আমাদের টিম রেডি। তবে আমাদের মধ্যে যে ট্রেইটর আছে সে এখনও সক্রিয়। আমরা সাবধানে আগাচ্ছি। আমি অনির্বাণের হাত ধরলাম। তুমি সাবধানে থেকো। তুমি এখানে থাকবে। রাজীব তোমাদের দেখাশোনা করবে। অনির্বাণ চলে যাবার পর আমি ঘর থেকে বেরিয়ে অভিমন্যুকে খুঁজতে লাগলাম। তাকে পেলাম একটি কম্পিউটার রুমে। অভিমন্যু, তুমি কি করছো? আমি ড্রাগন ট্রায়েডের কমিউনিকেশন হ্যাক করার চেষ্টা করছি। ওদের প্ল্যান জানার চেষ্টা করছি। আমি অভিমন্যুর পাশে বসে পড়লাম। অনির্বাণ মাম্বা নাইট ক্লাবে যাচ্ছে। হ্যাঁ, সেই প্ল্যান।
হঠাৎ অভিমন্যু লাফিয়ে উঠল। ওহ নো! কি হয়েছে? আমি ওদের মেসেজিং সিস্টেম হ্যাক করলাম। ওরা জানে দাদা আসছে। ওরা ওকে ধরার প্ল্যান করছে। আমি ভয় পেয়ে গেলাম। কি করব এখন? আমাদের দাদাকে সতর্ক করতে হবে। কিন্তু সে ফোন রিসিভ করছে না। গিয়ে অভিমন্যু ফোন করার চেষ্টা করছিল। আমরা ওখানে যেতে পারি, আমি বললাম। খুব বিপজ্জনক হবে কিন্তু অনির্বাণ বিপদে। অভিমন্যু ভাবল কিছুক্ষণ। ঠিক আছে। আমি রাজীবকে বলে মাম্বা নাইট ক্লাবে যাই। তুমি এখানে থাকো। না, আমি তোমার সাথে যাব। অভিমন্যু দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। চলো। আমরা রাজীবকে খুঁজতে লাগলাম। তাকে পেলাম বাইরে, গাড়ির কাছে। রাজীব, আমাদের মাম্বা নাইট ক্লাবে যেতে হবে। অনির্বাণ বিপদে অভিমন্যু বলল। কি বিপদ? রাজীব জিজ্ঞেস করল। ড্রাগন ট্রায়াড জানে অনির্বাণ আসছে। ওরা ওকে ধরার প্ল্যান করছে। আমার ওকে সতর্ক করতে হবে। রাজীব গাড়ির চাবি হাতে নিল। চলো যাই। আমরা গাড়িতে উঠলাম। রাজীব ড্রাইভ করতে লাগল। মাম্বা নাইট ক্লাবে যেতে প্রায় ৩০ মিনিট লাগবে। পথে অভিমন্যু আমাকে বলল, বুদি, আমরা নাইট ক্লাবে পৌঁছালে তুমি বাইরে থাকবে। আমি ভেতরে গিয়ে দাদাকে খুঁজব। ঠিক আছে, আমি মাথা নাড়লাম। তুমি সাবধানে থেকো। আমরা ড্রাইভ করতে লাগলাম। হঠাৎ অভিমন্যু চমকে উঠল। রাজীব, এটা তো মাম্বার রাস্তা নয়। আমি তাকালাম বাইরে। আমরা শহর ছেড়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। রাজীব হাসল। অভিমন্যু, তুমি সত্যিই চালাক। তুমি হ্যাক করে আমাদের প্ল্যান জেনে গেছ। অভিমন্যু আর আমি ভয়ে জমে গেলাম। রাজীব, সেই ট্রেইটর। রাজীব একটা বন্দুক বের করল। চুপ করে বসে থাকো দুজন। আমরা ভয়ে চুপ করে বসে রইলাম। গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তুমি ড্রাগন ট্রায়াডের লোক? অভিমন্যু জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ওদের লিয়াজন অফিসার। গত ২ বছর ধরে। কেন? টাকার জন্য? অভিমন্যু জিজ্ঞেস করল, গলায় ঘৃণা নিয়ে। টাকা, পাওয়ার আর ভয়। লিজিয়ানবাও আমাকে সব দিয়েছে। অনির্বাণের চেয়ে অনেক বেশি। আমরা আরও জঙ্গলের গভীরে যাচ্ছিলাম। রাত নামছিল ধীরে ধীরে। ভয়ে আমার শরীর কাঁপছিল। তুমি অনির্বাণকে ধরেছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। ওকে ধরা হয়েছে মাম্বা নাইট ক্লাবে যাওয়ার পথে। এখন লিজিয়ানবাও ওর সাথে কথা বলছে। লিজিয়ানবাও কোথায়? অভিমন্যু জিজ্ঞেস করল। সেখানেই যেখানে আমরা যাচ্ছি। একটি পুরানো ক্যাসল। দুর্ভেদ্য। সেখানে লিজিয়ানবাও তার অপারেশন চালায়। আমরা আরও ১০ মিনিট ড্রাইভ করলাম। তারপর গাড়ি থামল একটি পুরানো ক্যাসলের সামনে। ক্যাসলটি পাহাড়ের উপরে, চারদিকে জঙ্গল। নামো, রাজীব বন্দুক তাক করে বলল। আমরা গাড়ি থেকে নামলাম। রাজীব আমাদের ক্যাসলের দিকে ধাক্কা দিয়ে নিয়ে চলল। আমার পায়ে ভয়ে বল ছিল না। ক্যাসলের ভেতরে আমরা দেখলাম কয়েকজন চীনা লোক বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে। ড্রাগন ট্রায়াডের সদস্য। রাজীব আমাদের নিয়ে গেল ক্যাসলের একটি বড় হল রুমে। সেখানে একটি বড় টেবিলের সামনে বসেছিল একজন চীনা ব্যক্তি। তার পাশে দাঁড়িয়ে ছিল আরও কয়েকজন গার্ড। আর টেবিলের সামনে একটি চেয়ারে বাঁধা অবস্থায় বসেছিল অনির্বাণ। তার মুখে রক্ত। অনির্বাণ! আমি চিৎকার করে উঠলাম। অনির্বাণ আমাদের দিকে তাকাল। তার চোখে ভয় ফুটে উঠল। প্রীতি! অভিমন্যু! তোমরা এখানে কেন? ওদের ধরে নিয়ে এসেছি, রাজীব বলল চীনা ব্যক্তির দিকে তাকিয়ে। চীনা ব্যক্তি উঠে দাঁড়াল। স্বাগতম। আমি লিজিয়ানবাও। তার হিন্দি নিখুঁত ছিল। আমরা ভয়ে দাঁড়িয়ে রইলাম। লিজিয়ানবাও আমাদের দিকে এগিয়ে এল। তোমরা অনির্বাণের পরিবার। ভালো। এখন তাকে আমাদের কথা শুনতে হবে। লিজিয়ানবাও অনির্বাণের দিকে ফিরল। দেখো, তোমার স্ত্রী এবং ভাই এখানে। এখন আমার কথা শোনো। আমাকে বলো, কোনো গোয়েন্দা আমার পেছনে লেগে আছে? ওদের নাম, ঠিকানা, সবকিছু। অনির্বাণ জবাব দিল না। লিজিয়ানবাও হাসল। ঠিক আছে। তাহলে আমি তোমার স্ত্রীকে একটু জিজ্ঞাসাবাদ করি। দেখি সে কতটা কষ্ট সহ্য করতে পারে। না! অনির্বাণ চিৎকার করে উঠল। ওদের কিছু করো না।
আমি সব বলছি লি জিয়ানবাও হাসল। এটাই চাইছিলাম ঘে। হঠাৎ একটা জোরে শব্দ হল। ক্যাসলের দরজা ভেঙে পড়ল। আমরা সবাই চমকে উঠলাম। গার্ডরা দৌড়ে গেল দরজার দিকে। কি হচ্ছে? লি জিয়ানবাও চিৎকার করে উঠল। গুলির শব্দ আসতে লাগল বাইরে থেকে। আমরা আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ হোলরুমের দরজা ভেঙে পড়ল। কয়েকজন লোক ঢুকে পড়ল বন্দুক হাতে। পুলিশ! কেউ নড়বে না, একজন চিৎকার করে বলল। লি জিয়ানবাও বন্দুক বের করল। একজন পুলিশ অফিসার তাকে লক্ষ্য করে গুলি করল। লি জিয়ানবাও মাটিতে পড়ে গেল। তার বুক থেকে রক্ত বের হচ্ছিল। পুলিশ অফিসাররা সব গার্ডকে ধরে ফেলল। রাজীবও ধরা পড়ল। আমি দৌড়ে গেল। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ।
তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি গু। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে, কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে। চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি গু। তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে।
রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে উ। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গ। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার।
তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়।
অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। গিয়ে হ্যাঁ, মনে আছে? তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু।
আমাদের আরও অনেক পথ যেতে হবে, তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা গু। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি গু। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর। রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল।
বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে। হঠাৎ অননা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অননা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গু, অননা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখবু, অননা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও উ। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি উ। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না ই। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার উ। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয় উ। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব উ। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিন। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট, আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। 6,000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা।
রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে, হাজারের বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। ৩ জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।